প্রিয় শিক্ষার্থীরা, ইউনিট 2 তে আমরা এখন আলোচনা করব ব্যয়ের আচরণ ভিত্তিক শ্রেণীবিভাগ নিয়ে। আমরা ইউনিট 1 এ প্রথমেই আলোচনা করে এসেছি। ব্যয়ের আচরণ ভিত্তিক শ্রেণীবিভাগ বলতে আমরা আসলে বুঝিয়েছি যে প্রতিষ্ঠানে যে পণ্যগুলো উৎপাদন করা হবে সেই উৎপাদনের কার্যস্তর বা মাত্রা, অর্থাৎ সহজে বললে সে উৎপাদনের পরিমাণটা 10,000 একক থেকে যদি আমরা বাড়ায় 15,000 একক উৎপাদন করি বা যদি কমায় 5,000 একক উৎপাদন করি, অর্থাৎ উৎপাদনের কার্যস্তরের পরিবর্তনের সাথে সাথে ব্যয়ের মধ্যে যে পরিবর্তন দেখা দেয় সেই পরিবর্তনগুলোকে দেখানো হয়েছে উৎপাদনের বা উৎপাদন ব্যয়ের আচরণ ভিত্তিক শ্রেণী বিভাগের মধ্যে। তো সেক্ষেত্রে এই ব্যয়গুলোকে 3টা ভাগে ভাগ করা হয়েছে, খেয়াল রাখতে হবে। প্রথমেই রয়েছে স্থায়ী ব্যয়, পরে রয়েছে পরিবর্তনশীল ব্যয় এবং মিশ্র ব্যয়। এই কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে আমাদের। স্থায়ী ব্যয় হচ্ছে মূলত ব্যয়ের একটা অংশ, যে অংশটা উৎপাদনের পরিমাণের সাথে মূলত এর পরিবর্তন হয় না। আমরা যদি একটু সহজ করে বলার চেষ্টা করি, খেয়াল করে দেখি, আমরা একটি ব্যবসা করতেছি এবং সেই ব্যবসায় আমাদের যে রুম ভাড়া দেয়া লাগতেছে, তো সেই রুম ভাড়াটা ধরে নিচ্ছি 10,000 টাকা। খেয়াল করে দেখো, সেই ব্যবসাটি যদি চলে তবুও এখানে 10,000 টাকা রুম ভাড়া দিতে হবে। ব্যবসাটি যদি খুব ভালো চলে তবুও 10,000 টাকাই রুম ভাড়া দিতে হবে। অর্থাৎ আমার যদি মুনাফা বেড়ে যায়, পণ্যের উৎপাদন বেড়ে যায়, তাহলে কিন্তু আমার রুম ভাড়া কিন্তু বেড়ে যাচ্ছে না। অর্থাৎ পণ্য উৎপাদনের পরিমাণের সাথে সাথে যেই ব্যয়ের কোনো পরিবর্তন হয় না, সেই ব্যয়টাকে বলা হয় অ্যাকচুয়ালি স্থায়ী ব্যয়। আর পণ্য উৎপাদনের সাথে সাথে যেই ব্যয়টা মূলত এর এককের পরিবর্তনের সাথে সাথে সেই ব্যয়টাও পরিবর্তন হয়, সেটাকে বলা হয় পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয় বোঝার জন্য সবচেয়ে সহজ এক্সাম্পল হচ্ছে মূলত রুটি তৈরি করা। খেয়াল করে দেখি, আমরা যদি 10টা রুটি বানাই, ধরে নিচ্ছি আমাদের 10টা রুটি বানাতে 1 কেজি আটা লাগতেছে, তাহলে খেয়াল করে দেখি আমরা যদি এখন 20টা রুটি বানাতে চাই তাহলে অবশ্যই 2 কেজি আটা লাগবে। তার মানে যদি আমরা 10টা রুটি বানাতাম তাহলে পরিবর্তনশীল ব্যয় হতো 1 কেজি আটার খরচ। কিন্তু যখন আমরা 20টা রুটি বানাতে যাচ্ছি তখন আমাদের পরিবর্তনশীল ব্যয় হয়ে যাচ্ছে কতটুকু, তখন আবার 2 কেজি আটা কেনা লাগতেছে, তখন ব্যয়টা বেড়ে যাচ্ছে। বাট এই জিনিসটা খেয়াল করি যে আমরা 10টা রুটি বানালেও মূলত আমাদের এই যে বাসার যে ভাড়াটা, এই ভাড়া কিন্তু সেই 10,000 টাকাই থাকতেছে। 20টা রুটি বানালেও বাসা ভাড়া 10,000 টাকাই থাকতেছে, বাসা ভাড়াটা চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ কিছু কিছু ব্যয় আছে যেগুলো উৎপাদনের সাথে চেঞ্জ হয় না, সেই ব্যয়গুলো হচ্ছে মূলত স্থায়ী ব্যয়। আর যেই ব্যয়গুলো উৎপাদনের সাথে সাথে চেঞ্জ হয় সেই ব্যয়গুলোকে আমরা বলি অ্যাকচুয়ালি পরিবর্তনশীল ব্যয়। তাহলে সহজে যদি আমরা মনে রাখতে চাই, প্রথমে যে ইম্পর্টেন্ট লাইনটা আমাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে স্থায়ী ব্যয়। স্থায়ী ব্যয়ের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সেটি অ্যাকচুয়ালি উৎপাদনের এককের সাথে পরিবর্তন হয় না। উৎপাদনের এককটা বেশিও হতে পারে, কমও হতে পারে, সেটার সাথে আমাদের স্থায়ী ব্যয় অ্যাকচুয়ালি সে পরিবর্তন হয় না। কিন্তু পরিবর্তনশীল ব্যয় উৎপাদনের এককের সাথে সাথে এর পরিবর্তন হয়। উৎপাদনের এককের উপর ডিপেন্ড করে যে মূলত ওই উৎপাদনের সাথে এককের সাথে পরিবর্তন হয়। অর্থাৎ যদি আমরা 10,000 একক পণ্য উৎপাদন করি তাহলে যে ব্যয়টা হবে অবশ্যই 20,000 একক পণ্য উৎপাদন করলে তার চেয়ে বেশি ব্যয় হবে। আবার যদি 8,000 পণ্য উৎপাদন করি কম, তাহলে অবশ্যই ব্যয়টা কম হবে। মিশ্র ব্যয়ের কনসেপ্টটা আমাদের এক্ষেত্রে একটু বেশি গুরুত্বপূর্ণ মনে রাখার জন্য। মিশ্র ব্যয়কে আবার আলাদাভাবে দুটো নাম দেওয়া যায়। একটি হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয়, আধা পরিবর্তনশীল, বা এটাকে বলা হয় আধা স্থায়ী ব্যয়, সংকর জাতীয় টাইপ। হ্যাঁ, আধা পরিবর্তনশীল, আধা স্থায়ী। অর্থাৎ মিশ্র ব্যয় হচ্ছে ব্যয়ের এমন একটা অংশ যে অংশটাকে আমরা বলতেছি যে সেটা আসলে পরিবর্তনশীল না এবং স্থায়ীও না। অর্থাৎ পরিবর্তনশীল ব্যয় হচ্ছে মূলত উৎপাদনের এককের সাথে সাথে পরিবর্তন হবে এবং স্থায়ী ব্যয় হচ্ছে উৎপাদনের এককের সাথে সাথে পরিবর্তন হবে না। তার মানে মিশ্র ব্যয় হচ্ছে সেই অংশটা যে অংশটাতে দুইটার গুণই রয়েছে, অর্থাৎ এর কোয়ালিটি, দুইটা কোয়ালিটি রয়েছে হচ্ছে মিশ্র ব্যয়ের মধ্যে। তো সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে মিশ্র ব্যয় বলতে আসলে কোন ব্যয়গুলোকে ইন্ডিকেট করতেছে। এর সবচেয়ে সহজ এবং বহুল ব্যবহৃত এক্সাম্পল হচ্ছে বিদ্যুৎ বিল। মনে রাখবে এটা, যে বিদ্যুৎ বিল যদি আমরা খেয়াল করে দেখি,
বিদ্যুৎ বিল। বিদ্যুৎ বিলের কথা খেয়াল করব। বিদ্যুৎ বিল হচ্ছে এমন একটা খরচ প্রতিষ্ঠানের জন্য যে এর যদি প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার নাও করে তবুও মিটার চার্জ হিসেবে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ টাকা অবশ্যই কিন্তু দিতে হয়। অর্থাৎ যদি এখানে আমরা যদি বিদ্যুৎ বেশি ব্যবহার করি তাহলে বেশি খরচ হবে, যদি বিদ্যুৎ কম ব্যবহার করি তাহলে বিদ্যুৎ খরচ কম আসবে। তাহলে সেই অংশটুকুকে বলা হচ্ছে মূলত পরিবর্তনশীল অংশ। কিন্তু বিদ্যুৎ যদি আমরা ব্যবহার নাও করি তবুও মূলত একটা নির্দিষ্ট পরিমাণ ফিক্সড অ্যামাউন্টের খরচ কিন্তু দিতে হয়। তো সেই অ্যামাউন্টটা কিন্তু আবার কি বলা হচ্ছে, এই অংশে স্থায়ী। তাহলে বিদ্যুৎ বিল এমন একটা খরচ যেখানে স্থায়ী ব্যয়ও রয়েছে আবার এর সাথে সাথে পরিবর্তনশীল ব্যয়ও রয়েছে, সেজন্য মূলত এটাকে বলা হয় মিশ্র ব্যয়। আরও একটা এক্সাম্পল বলা যায়, যেমন ঢাকা ওয়াসার পানির বিল। আমরা যদি পানি খরচ করি তাহলে পানির এই মিটারের লেভেল অনুযায়ী পানির বিল দিতে হবে। তাহলে পানি বেশি খরচ করলে বেশি বিল দিতে হবে, কম খরচ করলে কম বিল দিতে হবে। কিন্তু যদি পানি ইউজ না করা হয়, পানি ব্যবহার না করলেও একটা নির্দিষ্ট পরিমাণ ফিক্সড চার্জ দিতে হয়। অর্থাৎ সেই খরচটুকুকে বলা হবে স্থায়ী অংশ, আর যে অংশটুকু বেশি ব্যবহারের ফলে পরিবর্তন হয় সেই অংশটুকু হচ্ছে পরিবর্তনশীল অংশ। মিশ্র ব্যয়ের এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার থাকতে হবে। এখন আমরা মূলত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এমসিকিউ আসে এই স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে। তাহলে আমরা এখন স্থায়ী ব্যয় ও পরিবর্তনশীল ব্যয়ের এই পার্থক্যটা দেখে নিব। খেয়াল করে দেখি, স্থায়ী ব্যয়ের কনসেপ্টটা বলতেছে যে উৎপাদনের এককের সাথে সাথে এর কোনো পরিবর্তন ঘটে না, এটা মনে রাখতে হবে। অর্থাৎ এই ব্যয়ের মোট পরিমাণ স্থায়ী, এই ব্যয়ের মোট পরিমাণটা স্থায়ী, এটা চেঞ্জ হবে না। কিন্তু যদি পরিবর্তনশীল ব্যয়ের কথা চিন্তা করি আমরা, তাহলে এই জায়গাটায় মোট পরিমাণটা পরিবর্তনীয়। অর্থাৎ আমরা যদি 10,000 একক পণ্য উৎপাদন করি আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ টাকা খরচ হবে, কিন্তু 20,000 একক পণ্য উৎপাদন করলে অবশ্যই খরচটা বেড়ে যাবে। বা আমরা যদি 8,000 একক পণ্য উৎপাদন করি খরচটা কমে যাবে। তাহলে এর মোট ব্যয় হচ্ছে পরিবর্তন হতে পারবে, কিন্তু স্থায়ী ব্যয়টার মোট কখনো পরিবর্তন হবে না। এর সাথে সাথে এই অংশটুকু থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এমসিকিউগুলো এসে থাকে মাঝে মাঝে, যে স্থায়ী ব্যয় নিজের জায়গা থেকে আবার পরিবর্তনশীল। এটা একটু টাফ, এই জন্য মনে রাখতে হবে বেশি। আবার পরিবর্তনশীল নিজের জায়গা থেকে স্থায়ী। এটা একটা সহজ এক্সাম্পল দিই, যেমন একটা আমরা যখন রুটির কথা বলেছি যে আমরা 10টা রুটি বানাচ্ছি 1 কেজি আটা দিয়ে, তাহলে আমরা একটা রুটির কথা চিন্তা করি। একটা রুটি বানাতে আমরা ধরে নিচ্ছি যে 100 গ্রাম আটা লাগতেছে। তাহলে ওই 100 গ্রাম আটার যে দাম সেটা তো প্রত্যেকটা রুটিতেই লাগতেছে। তার মানে প্রত্যেকটা রুটিতে ওই 100 গ্রাম আটার দামটা স্থায়ী। কিন্তু খেয়াল করে দেখি যে আমরা এই পরিবর্তনশীল ব্যয় একক প্রতি স্থায়ী ব্যয়টা আবার পরিবর্তনশীল। যেমন আমরা আজকে আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানে ধরে নিচ্ছি আমরা 5,000, সহজ করে করার জন্য বলতেছি রুটির কথাটা, যে 5,000 রুটি তৈরি করলাম, 5,000 একক। 5,000 এককে এই রুটি তৈরি করার সময় বাসা ভাড়া যেটা দিয়েছি 5,000 টাকা, তাহলে সেই প্রতি এককে কিন্তু রুটির একটা দাম পড়েছে। তারপর যদি আমরা আজকে উৎপাদন বাড়িয়ে 10,000 একক রুটি বানাই, তাহলে কি হচ্ছে, আমাদের বাসা ভাড়া কিন্তু ঠিকই 5,000 টাকা দেওয়া লাগতেছে। অর্থাৎ আমাদের একক প্রতি স্থায়ী ব্যয়টা কিন্তু আবার কি হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। এই কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। এবং এর সাথে সাথে বলা যায় যে স্থায়ী ব্যয়টা মূলত নিয়ন্ত্রণ করা যায় না। কেন যায় না? কারণ হচ্ছে স্থায়ী ব্যয়টা হচ্ছে একটা অনিয়ন্ত্রণযোগ্য ব্যয়। অর্থাৎ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা বিভাগ যদি চায় এই খরচটা নিয়ন্ত্রণ করতে পারবে না, কারণ এই খরচটা অবশ্যই ঘটবে। মূলত নিয়ন্ত্রণ করা যায় সেই সকল ব্যয়গুলোকে যেই খরচগুলো আমাদের নিজেদের উপর ডিপেন্ড করে, যে এই খরচটা আমরা চাইলে করতে পারি আবার নাও করতে পারি। কিন্তু বাসা ভাড়া, আমাদের শ্রমিকের বেতন, কর্মচারীর বেতন, অফিসের বিদ্যুৎ বিল বা অফিসের টেলিফোন খরচ, এই খরচগুলো তো আমরা চাইলে আমরা কমাতে পারি না। তাহলে সেক্ষেত্রে এই খরচগুলো মূলত হচ্ছে নিয়ন্ত্রণ করা যায় না। তবে পরিবর্তনশীল ব্যয় সহজে নিয়ন্ত্রণ করা যায়। আমরা চাইলেই আমাদের হয়তোবা মজুরি খরচ চাইলে আমরা দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে অবশ্যই খরচটা কমিয়ে আনতে পারি। এবং মনে রাখতে হবে যে প্রাসঙ্গিক কার্য পরিসরের পরিবর্তন হলে এই ব্যয় পরিবর্তিত হয়। এই কথাটার অর্থ বোঝাচ্ছে যে স্থায়ী ব্যয় একটা নির্দিষ্ট পরিমাণ সময়ে স্থায়ী থাকে, কিন্তু একটা সময় আবার স্থায়ী ব্যয়টা অনেক বেড়েও যেতে পারে আবার কমেও যেতে পারে। এটা একটা নির্দিষ্ট কার্য পরিসরের উপর ডিপেন্ড করে। কারণ আমি একটা রুম ভাড়া নিয়েছি, এখানে আমি
100 বস্তা চাল রেখেছি, কিন্তু আমি যদি 120 বস্তা চাল কিনে ফেলি তাহলে বাকি 20 বস্তা রাখার জন্য কিন্তু আমাকে নতুন আরেকটা রুম ভাড়া নেওয়া লাগতে পারে। তাহলে সেক্ষেত্রে আমার অবশ্যই স্থায়ী ব্যয় বেড়ে যাবে যদি আমাদের কার্য পরিসর চেঞ্জ হয়ে যায়। এক্সাম্পলগুলো মনে রাখবে সবসময়। এই ব্যয় সকল সময় পরিবর্তনশীল, অর্থাৎ পরিবর্তনশীল ব্যয়ের আমরা যতগুলোই মূলত আমরা 120 বস্তা চাল কিনলেও প্রত্যেক বস্তার দাম তো সেম, তো সেই দামটা পার বস্তাতে কিন্তু পরিবর্তনশীলই থেকে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে এটা কখনোই স্থায়ী হবে না, এটা সবসময় পরিবর্তনশীল থাকবে। এবং মূলত স্থায়ী ব্যয়গুলো প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনা সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে, অর্থাৎ প্রতিষ্ঠানের যে মূলধন কাঠামোর সিদ্ধান্তগুলো রয়েছে সেই সিদ্ধান্তগুলো হচ্ছে স্থায়ী ব্যয়ের সিদ্ধান্ত বলে গণ্য করি আমরা। এবং পরিবর্তনশীল ব্যয় মূলত প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী ব্যবস্থাপনা, অর্থাৎ প্রতিষ্ঠানের দ্বিতীয় স্তরের যে কার্যস্তরের যে কর্মীরা রয়েছে তারা মূলত এই সকল সিদ্ধান্তগুলো গ্রহণ করে থাকে। এখন আমরা এই সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা এখানে দেখব যে স্থায়ী ব্যয় মূলত কিভাবে নির্ণয় করতে পারি, এরপরে পরিবর্তনশীল ব্যয়, তার সাথে সাথে আধা পরিবর্তনশীল ব্যয়। প্রথম অঙ্কটা আমরা খেয়াল করে দেখি। একটা প্রতিষ্ঠানের কারখানার দালানের ভাড়া 20,000 টাকা, কলকবজার অবচয় 25,000 টাকা, অফিস কর্মচারীর বেতন 30,000 টাকা, এর সাথে রয়েছে অফিস ভাড়া 15,000 টাকা এবং পরোক্ষ কাঁচামাল 10,000 টাকা। কোশ্চেন হচ্ছে স্থায়ী ব্যয়ের পরিমাণ কত। আমরা যখন এই কোশ্চেনগুলো অ্যান্সার করি আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের কোশ্চেন চেয়েছে স্থায়ী ব্যয়ের পরিমাণ, তাহলে স্থায়ী ব্যয় বলা হয় কোনটা, যেই ব্যয়টা এককের সাথে সাথে কখনো পরিবর্তন হয় না। অর্থাৎ আমরা যদি প্রতিষ্ঠানে আমাদের দালানের মধ্যে 10,000 বস্তা চাল রাখি তবুও আমাদের ভাড়া 20,000 টাকাই দিতে হবে, 5,000 বস্তা চাল রাখলেও ভাড়া কিন্তু 20,000 টাকাই দিতে হবে। অর্থাৎ এককের পরিবর্তনের সাথে এই ব্যয়ের কোনো পরিবর্তন নেই, অর্থাৎ এই 20,000 টাকা হচ্ছে একটি স্থায়ী ব্যয়ের এক্সাম্পল। এরপরে কলকবজার অবচয় 25,000 টাকা, অর্থাৎ কোনো সম্পত্তির অবচয় অবশ্যই হবে, সেটা ব্যবহার করলে হবে না করলেও হবে, তার মানে এই অংশটুকুও স্থায়ী। এরপরে রয়েছে অফিস কর্মচারীর বেতন 30,000 টাকা। অফিস কর্মচারী যদি সারাদিনই কাজ করতে থাকে, সে যদি 10,000 পণ্য উৎপাদন করে তবুও কিন্তু তার বেতন 30,000 টাকা, সে যদি 15,000 পণ্য উৎপাদন করে থাকে, যদি তার সাথে কোনো চুক্তি না থাকে তবুও কিন্তু তার বেতন 30,000 টাকাই থাকবে, তার বেতন বাড়তেছে না। তার মানে এই অংশটুকুও বলা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের জন্য স্থায়ী ব্যয়। অফিস ভাড়া 15,000 টাকা, বলা যাচ্ছে যে এটা আমরা নিজেরাই চিন্তা করব এবং আমরা কমন সেন্স কাজে লাগানোর চেষ্টা করব যে কিভাবে মূলত কোনো ব্যয় আসলে উৎপাদনের এককের সাথে সাথে পরিবর্তন হয় না বা পরিবর্তন হয়। দেখো ভাড়া কিন্তু চেঞ্জ হবে না, ভাড়া দিতেই হবে আমাদের, সেক্ষেত্রে এই ব্যয়গুলো থেকে যাবে। এরপরে রয়েছে পরোক্ষ কাঁচামাল। আমরা সবাই জানি কাঁচামাল একটা পরিবর্তনশীল ব্যয়, কারণ কাঁচামাল আমরা যতটুকু পণ্য উৎপাদন করব তার উপর ডিপেন্ড করবে কতটুকু কাঁচামাল প্রয়োজন, সেটা প্রত্যক্ষ কাঁচামাল বা পরোক্ষ কাঁচামাল। সেক্ষেত্রে কাঁচামালটা আসবে না, মনে রাখতে হবে। তাহলে এইটুকু হচ্ছে আমাদের এখানে মোট স্থায়ী ব্যয়ের পরিমাণ 20, 45, 50, 60 আর 30, 90,000। অবশ্যই তোমরা গাণিতিক সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য আমাদের লেকচার শিটে যে ম্যাথগুলো রয়েছে সেগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে দক্ষতা বাড়ানোর জন্য। এরপরে আমরা আরেকটা যে ম্যাথ দেখতেছি সেটাতে লেখা রয়েছে যে মোট পরিবর্তনশীল ব্যয় কত টাকা। তাহলে প্রশ্নে যদি বলে মোট পরিবর্তনশীল ব্যয়, অর্থাৎ মাথায় মনে আসবে যে এককের সাথে সাথে এটার পরিবর্তন হয়, তাহলেই সেটা পরিবর্তনশীল। তাহলে সেক্ষেত্রে আমরা খেয়াল করে দেখি, আমরা সবাই জানি যে কাঁচামাল হচ্ছে একদম একটা পরিবর্তনশীল ব্যয়, যেটা অবশ্যই যতটুকু পণ্য উৎপাদন হবে ততটুকু কাঁচামাল প্রয়োজন হবে, এবং এর সাথে জড়িত রয়েছে প্রত্যক্ষ মজুরি। অর্থাৎ আমরা যদি 10,000 পণ্য উৎপাদন করি আমাদের ততটুকু মজুরি প্রদান করতে হবে, আমরা যদি 20,000 পণ্য উৎপাদন করি তাহলে আমাদের মজুরি অবশ্যই একটু বেশি দিতে হবে। তার মানে এটা হচ্ছে পরিবর্তন হয়, তাহলে এগুলো পরিবর্তনশীল। ঠিক তেমনি আমরা সহজে মনে রাখবো কাঁচামাল সেটা প্রত্যক্ষ পরোক্ষ, মজুরি এবং কাঁচামাল প্রত্যক্ষ ও পরোক্ষ দুটোই হচ্ছে মূলত ডিরেক্টলি আমাদের ডিপেন্ড করতেছে কতটুকু উৎপাদন করা হচ্ছে, তার মানে এটা পরিবর্তনশীল। এর সাথে সাথে একটা তথ্য দিয়েছে টেলিফোন বিল। খেয়াল করে দেখো, টেলিফোন বিল কিন্তু পরিবর্তনশীল না, টেলিফোন বিল, বিদ্যুৎ বিল এগুলো আধা পরিবর্তনশীল বা আধা স্থায়ী, মিশ্র ব্যয় বলা হয় এগুলোকে। তাহলে সেক্ষেত্রে এটা আমাদের এখানে অ্যান্সারে আসবে না। কেন? কারণ আমার প্রশ্ন চেয়েছে মোট পরিবর্তনশীল ব্যয়, সেক্ষেত্রে আমাকে শুধু পরিবর্তনশীল ব্যয়টাই নিতে হবে। তাহলে 30,000, 25,000, 55,000, 10,000, 65,000, 70, 80,000 টাকা। আমরা খুব দ্রুত ম্যাথগুলো সলভ করার জন্য অবশ্যই লেকচার শিটে অন্যান্য ম্যাথগুলো প্র্যাকটিস করব। যেহেতু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ, সেহেতু
আমরা তুলনামূলকভাবে সকল ভর্তি পরীক্ষার প্রশ্নগুলোতে এরকম সহজ সহজ ম্যাথগুলো যেগুলো মুখে মুখে হিসাব করা যায় সেগুলো সম্পর্কিত ম্যাথগুলো মূলত এসে থাকে পরীক্ষায়। এরপরে খেয়াল করে দেখব আমরা যে আমাদের যদি পরীক্ষায় কখনো এভাবে বলে দেয় আধা পরিবর্তনশীল ব্যয় পরিমাণ নির্ণয় করো, আধা পরিবর্তনশীল ব্যয়ের এক্সাম্পল হিসেবে এই ম্যাথটাই তোমরা মনে রাখবে সবসময় যে প্রথমেই রয়েছে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ, এরপরে রয়েছে টেলিফোন বিল, তারপরে রয়েছে বিদ্যুৎ বিল এবং পানির বিল। খেয়াল রাখবে যতগুলো আমরা ব্যয় দেখাচ্ছি সবগুলো ব্যয়ই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত স্থায়ী। যদি আমরা এই খরচগুলো নাও করতে চাই তবুও আমাদের সেই টাকাটা দিতে হবে, কিন্তু যদি আবার এর ভোগটা আমরা বেশি করি তাহলে হয়তোবা খরচটা বেড়ে যাবে, আবার এক সময় যদি খরচ আমরা ভোগ কম করি তাহলে এর খরচটাও কমে যাবে। সেক্ষেত্রে এটাকে বলা হয় আধা পরিবর্তনশীল ব্যয়। যেমন মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ 30,000 টাকা, টেলিফোন বিল 10,000 টাকা, এর সাথে রয়েছে বিদ্যুৎ বিল 12,000 টাকা এবং পানির বিল 8,000 টাকা। 12 8 20 10 30 30 30 60,000 টাকা। আমরা খুব সহজেই এই অঙ্কগুলো 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে সলভ করে ফেলতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব ইউনিট 3 এর ব্যয়ের নিয়ন্ত্রণশীলতার ভিত্তি অনুযায়ী এর মূলত প্রকারভেদগুলো দেখব।